এই একটা সেট আছে দেখো, যার এলিমেন্টসগুলো 1, 3 and 5, এবং আরেকটা সেট আছে দেখো বি, যার এলিমেন্টসগুলো 2, 4 and 6। তো বলা হয়েছে যে আর সম্বন্ধ নিম্নরূপে সংজ্ঞাত যে এক্স রিলেটেড টু ওয়াই, যে এক্স রিলেটেড টু ওয়াই implies that x plus y এর মান জোড়। অর্থাৎ এ সেট থেকে আমি এক্স এলিমেন্ট নেব এবং বি সেট থেকে আমি ওয়াই এলিমেন্ট নেব, এবং এক্স আর ওয়াইকে এমনভাবে নিতে হবে যেন তাদের মধ্যে যদি যোগ করি আমি, তাহলে সেই যোগফল হবে জোড়, অর্থাৎ সেই যোগফলটি 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা রিলেশনটি তৈরি করার চেষ্টা করি। এই রিলেশন তৈরি করার আগে দেখে নিই এই দুটো সেটের ক্রস প্রোডাক্ট কি হবে। যদি করে দেখি, দেখো এ ক্রস বি যদি করি, দেখো তাহলে কি পাচ্ছি, 1, 2, 1, 4, 1, 6, 3, 2, 3, 4, 3, 6, 5, 2, 5, 4, 5, 6। এই ক্রস প্রোডাক্টের মধ্যে দেখো এমন কোনো ক্রমিত জোড় বা অর্ডার্ড পেয়ার নেই। সেই ক্রমিত জোড়গুলো বা অর্ডার্ড পেয়ারগুলোকে যোগ করলে আমরা তার মান জোড় পাবো, অর্থাৎ সেটি 2 দ্বারা বিভাজ্য হবে কিনা দেখি তো আমরা। দেখো 2 আর 1 যোগ করলে 3 হবে, 4 আর 1 5, 6, 7 হচ্ছে, এটা 5, 7, 9, 7, 9, 11। তাহলে দেখো যেহেতু রিলেশন সেটা সাবসেট হয় এ ক্রস বি সেটের, তো এ ক্রস বি সেটে এমন কোনো এলিমেন্টস, এমন কোনো ক্রমিক জোড় নেই যাদেরকে আমি যোগ করলে সেই যোগফল জোড় হবে বা যুগ্ম সংখ্যা হবে। সুতরাং এমন কোনো রিলেশন আমরা এখান থেকে বের করতে পারবো না যে সমস্ত ক্রমিক সংখ্যাগুলোকে যোগ করলে আমরা জোড় পাবো। সুতরাং এ থেকে বিতে আর একটি শূন্য সম্বন্ধ প্রকাশ করছে। দেখো বলা হয়েছে যে কখন কোনো সেট এর উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ সসম নয়। একটা রিলেশন তখনই সসম সম্বন্ধ হবে না যখন সেই রিলেশনে এলিমেন্টসগুলো এ, এই ফর্মে থাকবে না। এগুলো তোমরা জানো, আমি তাও একবার একটু মনে করে দেওয়ার জন্য বলে দিলাম। তো দেখো আমরা এর পরের পার্টটা দেখি, যে মনে করো এই একটা সেট যার এলিমেন্টসগুলো হচ্ছে ABCD এবং এর উপর একটি সম্বন্ধ হলো আর, যেখানে আর ইকুয়ালস টু A, C, 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 D, D। এর উপর আর কি সসম? প্রথমে আগে সেটটা লিখি, যে এ একটা সেট যার এলিমেন্টসগুলো হলো A, B, C, D। এবার এই সেটের উপর একটি সম্বন্ধ বা রিলেশন নেওয়া হলো যেটি হলো A, C, 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 D, D। তো আমাদের দেখতে হবে যে এই রিলেশনটি এই সেটের উপর সসম হচ্ছে কিনা। সসম হতে গেলে কি হতে হয়, যে প্রত্যেকটা এলিমেন্টের ডাবলেট ফর্মে থাকতে হয়। তো দেখো এখানে কি কি আছে, এর ডাবলেটস আছে, বি এর ডাবলেটস কি আছে, বিবি কি আছে, না নেই। দেখো যেহেতু বি, বি ডাজ নট বিলংস টু রিলেশন আর, সুতরাং আমরা এই রিলেশনটিকে সসম বা রিফ্লেক্সিভ বলতে পারি না, সুতরাং এটি সসম হবে না। 3 নম্বর অঙ্কটি দেখি। দেখো বলা হয়েছে যে কখন কোনো সেট এর উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ সসম প্রতিসম নয়। তো যদি কোনো একটা সেট ধরো যদি নেওয়া হয় যে ABC, ধরো একটা সেট নেওয়া হলো, সেই ক্ষেত্রে একটা রিলেশন যদি এইভাবে থাকে যে ধরো A, B এই রিলেশনটার মধ্যে আছে, এখন যদি B, A ঠিক এর রিভার্সটা যদি না থাকে, যদি এই রিলেশনের মধ্যে না থাকে, তাহলে এই রিলেশনটিকে প্রতিসম বলা হবে না। তো এবার আমরা পরের পার্টটা দেখি। দেখো বলা হচ্ছে যে এক্স একটা সেট দেওয়া আছে যার এলিমেন্টসগুলো দেখো
1 2 3 অ্যান্ড 4 এবং একটা রিলেশন দেওয়া আছে দেখো 1 2 3 4 2 2 4 3 এবং 2 3। তো দেখো প্রতিসম তখনই হবে যখন a, b রিলেশনে থাকবে এবং b, a কেও রিলেশনে থাকতে হবে। তো দেখি 1 2 আছে, 2 1 কি আছে? না, 2 1 নেই। দেখো 2 1 রিলেশনের মধ্যে নেই, তাহলে প্রতিসম হবে না, এখানেই শর্ত সিদ্ধ করলো না। সুতরাং আমি আর বাকিগুলো দেখব না। দেখো 4 নম্বর আর 6 নম্বর যে অঙ্কগুলো আছে এগুলো এর মধ্যে বি প্রতিসমর কনসেপ্ট আছে। তো যেহেতু বি প্রতিসম সম্বন্ধ আমাদের সিলেবাসের বাইরে, আমি আলোচনাও করিনি তোমাদের এর আগে এই রিলেশনটি নিয়ে, তাই আমি 4 এবং 6 নম্বর অঙ্কটি এখানে করাচ্ছি না। দেখো বলা হচ্ছে যে কখন কোনো সেট এর উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ সংক্রমণ নয়। ধরো কোনো একটা সেট নেওয়া হলো এ, এই সেটের উপর সংজ্ঞাত সম্বন্ধটি সসম হবে না যখন এই সেটের অন্তর্গত 3টি পদ, ধরো এ বি সি যদি এমনভাবে নেওয়া হয় যে এ বি বিলংস টু আর এবং বিসি বিলংস টু আর, কিন্তু এ সি ইজ নট বিলংস টু আর। দেখো উত্তর লেখাই আছে বা দেওয়াই আছে, তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা নিশ্চয়ই পারবে। এবার আমি পরের পার্টে যাচ্ছি। দেখো একটা সেট দেওয়া আছে যার এলিমেন্টসগুলো 1 2 3 অ্যান্ড 4। এই সেটের উপর আর সম্বন্ধের সংজ্ঞা বা একটা রিলেশন নেওয়া হয়েছে। সেই রিলেশনটি এরকম, দেখো যে 2 3 1 2 3 2 4 1। দেখো এখানে 3 দিয়ে শেষ হয়েছে, এখানে 3 দিয়ে শুরু হয়েছে, তাহলে কি 2 2 আছে? সংক্রমণ হতে গেলে 2 2 এই অর্ডার পেয়ারটি থাকতে হতো, কিন্তু এখানে সেটা মিসিং। তাই 2 2 এই অর্ডার পেয়ারটি এই রিলেশনের মধ্যে না থাকার কারণে এই রিলেশনটি সংক্রমণ হলো না। দেখুন 7-এর মধ্যে অনেকগুলো অঙ্ক আছে, টোটাল 8টা অঙ্ক আছে। দেখো প্রথম অঙ্কটা বলেছে এখানে, দেখো নিচে প্রত্যেকটি সম্বন্ধের ক্ষেত্র ও পাল্লা নির্ণয় করতে হবে। তো আমি প্রথমে 1 নম্বরটি শুরু করছি। দেখো একটা সম্বন্ধ বলে দেওয়া আছে, একটা রিলেশন বলে দেওয়া আছে। দেখো R1 সেটা কীরকম, a, 1/a implies that 0 less than a less than 5 এবং a একটি অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা মানে হচ্ছে ইংলিশে বলা হবে ইন্টিজার্স, অর্থাৎ যেগুলো অখণ্ড সংখ্যা, ভগ্নাংশ নয়, যেগুলো অখণ্ড সংখ্যা। এবং সেই সংখ্যাগুলো কীরকম, দেখো 0 থেকে বড় হচ্ছে কিন্তু 5-এর থেকে সেই সংখ্যাগুলি ছোট। তো আমরা কি কি পাচ্ছি? ক্রমিক জোড়। দেখো R1, তাহলে দেখো আমরা এর জায়গায় তাহলে আমরা 0 থেকে বড় সেটা 1 থেকে শুরু হতে পারে, তো অখণ্ড সংখ্যা নিতে হবে, কারণ এর যে মান সেটা 0 থেকে বড় এবং 5-এর থেকে ছোট। অখণ্ড সংখ্যা মানে সেটা কিন্তু আমরা ঋণাত্মক অখণ্ড সংখ্যাও নিতে পারতাম যদি না আমাদের কাছে এই শর্তটি থাকতো। এখানে দেখো বলা হয়েছে যে এর মান 0 থেকে বড়, অর্থাৎ এ অবশ্যই একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা হবে। তাই আমরা এখানে ঋণাত্মক অখণ্ড সংখ্যা নিতে পারছি না। প্রথমে যদি আমরা এর ভ্যালু 1 বসিয়ে দেখি তাহলে দেখো কি পাচ্ছি আমরা, 1 1, কারণ 1/1 তো 1ই হবে। নেক্সট আমরা কি পাচ্ছি দেখো 2 1/2। নেক্সট আমরা কি পাচ্ছি দেখো 3 1/3। নেক্সট 4 1/4। নেক্সট 5 1/5। কি লিখতে পারবো না? পারবো না, কারণ কি এর মান তো 5-এর থেকে ছোট। তাই আমাদের রিলেশন বা ক্রমিক জোড় এখানেই শেষ হবে, আমরা এর বাইরে কিছু নিতে পারবো না। সুতরাং এক্ষেত্রে ক্ষেত্র কি হবে? সেট অফ অল ফার্স্ট এলিমেন্টস 1 2 3 4, 1 2 3 4, এবং পাল্লা কি হবে? কি হচ্ছে দেখো 1 1/2 1/3 1/4। 7-এর 2তে দেখো কি বলছে, একটা রিলেশন দেওয়া আছে R2 এবং শর্তগুলো কি কি, যে x, y কীরকমভাবে আছে
তাদের মধ্যে সম্পর্ক যে এক্স ও ওয়াই অখণ্ড সংখ্যা মানে ইন্টিজার্স এবং এক্স ওয়াই ইকুয়ালস টু 4। তাহলে শর্ত হলো এক্স ওয়াই এমনভাবে থাকবে যে এক্স ও ওয়াই অখণ্ড সংখ্যা এবং এক্স এবং ওয়াই এর মধ্যে যদি গুণ করি তাদের গুণফল হবে 4। দেখো তো কি পাচ্ছি, 1,4, 2,2, 4,1, আর কি হতে পারে দেখো -1, -4 হতে পারে, -2, -2 হতে পারে এবং -4, -1 হতে পারে। আর কিছু হচ্ছে না, আর কোনোভাবেই +4 আনা যাবে না। দেখো প্রত্যেক ক্ষেত্রে তুমি গুণ করে দেখো এক্স আর ওয়াই এর মধ্যে প্রত্যেক ক্ষেত্রে আমার গুণফল সেটা হবে +4 এর সমান। এবং যেহেতু আমি অখণ্ড সংখ্যা মাইনাসও নিতে পারি মানে নেগেটিভ ইন্টিজার্সও নিতে পারি, সেই ক্ষেত্রে দেখো -1, -4 গুণ করলে দেখো +4 হচ্ছে, -2, -2 গুণ করলে +4 হচ্ছে, -4, -1 গুণ করলেও +4 হচ্ছে। সুতরাং আমি এগুলোও নিতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্র কি হবে? অ্যাগেইন সেট অফ অল ফার্স্ট এলিমেন্টস of these relations দেখো 1, 2, 4, -1, -2, -4 লিখি আমি। তো 1, 2, 4, -1, -2, -4 যে সাজিয়ে লিখবে ছোট থেকে বড় অর্ডারে লিখবে তুমি লিখতে পারো -1 -4, -2, -1, +1, 2, 4 তোমরা এভাবেও লিখতে পারো, না লিখলেও কোনো ক্ষতি নেই। আচ্ছা, এবার আমরা পাল্লা বের করার চেষ্টা করি সেট অফ অল সেকেন্ড এলিমেন্টস। সেক্ষেত্রে কী হবে দেখো 4, 2, 1, -1, -2, -4 হবে এটা, -4 এটা, -2, -1। এই ক্ষেত্রে একটা মজার জিনিস লক্ষ্য করো, এখানে ক্ষেত্র আর পাল্লা দুটোই সেম হয়ে যাচ্ছে। এবার 7-এ 3 দেখো বলা হয়েছে যে R3 একটা রিলেশন এমনভাবে আছে যে x, y implies x belongs to n, capital N, y belongs to capital N, 2x plus y equals to 4। এই n মানে কি? n মানে হচ্ছে, আমি একটু অঙ্কটা শুরু করার আগে একটু এগুলো বুঝিয়ে দিই, যে n মানে হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ন্যাচারাল নাম্বার কোনগুলো? ন্যাচারাল নাম্বার সেইগুলোই যেগুলো আমরা আমাদের ব্যবহারিক জীবনে প্রয়োগ করি। যেমন ধরো আমি যদি দোকানে গিয়ে বলি যে আমাকে -1 কেজি আটা দিন বা -5 কেজি গম দিন, তাহলে কিন্তু এগুলো আমরা ব্যবহারিক জীবনে প্রয়োগ করি না, কিন্তু আমরা কি বলি যে আমাকে 1 কেজি আটা দিন, 5 কেজি চাল দিন। তো যেগুলো আমরা ব্যবহারিক জীবনে প্রয়োগ করে থাকি যে সমস্ত সংখ্যাগুলোকে, সেগুলোই হচ্ছে ন্যাচারাল নাম্বারস। যেমন 1, 2, 3, 4, 5, 6 এইগুলো। একটা শর্ত যে 2x plus y equals to 4। তো দেখো তাহলে x এর মান কি পাচ্ছি 4 minus y, সরি 41 আছে, 41 অঙ্কটাতে 41 আছে। তো 41 minus y divided by 2, এটা হচ্ছে x এর ভ্যালু। এক্ষেত্রে আমরা x আর y এর ভ্যালু কি করে বার করব? দেখো ছোটবেলার কথা মনে করো, আমরা যখন লেখচিত্র করতাম এইভাবেই x আর y এর মান বের করতাম। এখানে x বা y এর ভ্যালু বার করে নিতাম, এখানে x এখানে y। তো দেখো এখানে y এর ভ্যালু যদি আমি ধরো যদি 1 করি, তাহলে x এর ভ্যালু কি পাচ্ছি দেখো 20 পাচ্ছি। আচ্ছা, আমি y এর ভ্যালু দেখো এমনভাবে নিতে হবে, সেটা আবার 2 দিয়েও ভাগ যাবে এমনভাবে করতে হবে। সুতরাং আমি 2 যদি নিই, দেখো তাহলে 2 দিয়ে কিন্তু হচ্ছে না, 2 যদি করি তাহলে নয় 39 হচ্ছে। 39 ইজ নট ডিভিজিবল বাই 2। সুতরাং আমি y এর ভ্যালু 2 নিতে পারছি না। আমি তাহলে y এর ভ্যালু কি নেব? দেখো 3 নিতে হবে। যদি 3 নিই তাহলে দেখো যদি আমি হিসাব করে দেখি তাহলে এটা আমি 19 পাচ্ছি, 19।
আবার দেখো যদি 5 নিই, 5, তাহলে দেখো 36, তাহলে 18 হচ্ছে 2 দিয়ে ভাগ করার পর। আমি যদি 7 নিই তাহলে 17 হচ্ছে। তার মানে দেখো একটা সিস্টেম তোমরা লক্ষ্য করো যে এখানে y এর ভ্যালু 2 করে করে বাড়ছে এবং x এর ভ্যালু দেখো 1 করে করে কমছে। এইভাবে আমরা কত অবধি যেতে পারি y এর ভ্যালুতে? আমরা দেখো y এর ভ্যালু আলটিমেটলি আমরা দেখো y এর ভ্যালু 39 হবে এবং দেখো x এর ভ্যালু 20 থেকে শুরু হচ্ছে এবং সেটা 1-এ গিয়ে শেষ হবে। তাহলে যদি রিলেশনটা তৈরি করি তাহলে দেখো কি পাচ্ছি, 21, 19, 3, 18, 5, 17, 7। এটা এখানেই শেষ না করে আমি এটা কন্টিনিউশন রাখতে পারি। এটা এইভাবে চলবে এবং আলটিমেটলি লাস্ট এলিমেন্ট যেটা হবে সেটা হচ্ছে 1 হবে আর লাস্ট এলিমেন্ট হবে 39। এটা কন্টিনিউশন হয়ে এখানে গিয়ে শেষ হবে, লাস্ট এলিমেন্ট হবে এই সিরিজের এইটা। সুতরাং ক্ষেত্র কি হবে দেখো, সেট অফ অল ফার্স্ট এলিমেন্টস, সেটা হবে আমি 20, 19, 18, 17 এইভাবে না লিখে আমি 1, 2, 3 এই করতে করতে আমি 19, 20-তে গিয়ে শেষ করতে পারি। এটা হবে ক্ষেত্র, আমি ঘুরিয়ে লিখলাম। এবং পাল্লা কি হবে? পাল্লা হবে দেখো এক্ষেত্রে আমি ঘুরিয়েই লিখছি, দেখো 1, 3, তারপরে কি পেয়েছি আমরা 5, 7 এই করতে করতে আলটিমেটলি কোথায় গিয়ে শেষ হবে দেখো 37, 39, 39। সুতরাং এক্ষেত্রে ক্ষেত্র হবে 1, 2, 3 এই করে করে 20-তে গিয়ে শেষ হবে এবং পাল্লা হবে 1, 3, 5, 7 এই করে 39-এ গিয়ে শেষ হবে। এবার আমরা 7-এর 4 নম্বর অঙ্কটি দেখার চেষ্টা করি। দেখো বলেছে যে x, y such that x ও y অখণ্ড সংখ্যা, লিখি আমি অঙ্কটা, অখণ্ড সংখ্যা এবং x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25। ধরো যদি x এর মান যদি আমি 3 নিই তাহলে y এর ভ্যালু দেখো তো কী নিতে হচ্ছে, তাহলে y ইকুয়ালস টু তাহলে দেখো 4 নিতে হচ্ছে। তাহলে দেখো কী পাচ্ছি, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার হচ্ছে, হ্যাঁ হচ্ছে 9 প্লাস 16, 25 হচ্ছে। ঠিক একই রকমভাবে এটা আমরা ঘুরিয়েও লিখতে পারি যে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়ালস টু 25। এটার একটা ক্রমিক জোড় পেলাম। আচ্ছা, যেহেতু এক্স আর ওয়াই এর মান অখণ্ড সংখ্যা বলেছে সুতরাং এক্ষেত্রে আমরা শূন্যটিও ব্যবহার করতে, তো 0 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার করতে পারি, সেক্ষেত্রেও ভ্যালু 25 হবে। উল্টে আমরা 5 স্কোয়ার প্লাস 0 স্কোয়ারে করতে পারি, সেটার ভ্যালু 25 হবে। আর কীভাবে হতে পারে দেখো, আমরা -3 একে যদি স্কোয়ার করি আর 4কে যদি স্কোয়ার করি সেক্ষেত্রেও 25। ঠিক একই রকমভাবে ধরো -3 একে স্কোয়ার করলাম, -4কে স্কোয়ার করলাম, সেটা 25। আবার দেখো 3 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার এটাও করলে 25 হবে। সুতরাং আমি একবার এরকম যেগুলো হবে আমি একবার তোমাদের লিখে দিচ্ছি, তোমরা এবার বোঝার চেষ্টা করো যে রিলেশনগুলো কিভাবে হলো বা ক্রমিক জোড়গুলো আমরা কিভাবে পাচ্ছি। দেখো তাহলে কি পাচ্ছি, দেখো 3, 4 পেয়েছি, 4, 3, 0, 5, 5, 0, -3, 4, 3, -4, -3, -4, -4, -3, -4 প্লাস 3। আর কি হতে পারে 4, -3, -4, -3, 0, -5, -5, 0। দেখো এতগুলো উপায়ে, এটা আমি একটু দাগ দিয়ে দিই তাহলে আমাদের দেখতে সুবিধা হবে।
এর বাইরে আর কোনো কিছু কোনো রকমভাবেই আমি এই উপরের শর্তটি সিদ্ধ করাতে পারছি না। এবার তোমরা ক্ষেত্র আর পাল্লা খুব সহজেই বের করতে পারবে। দেখো তাহলে ক্ষেত্র কি হচ্ছে, 3 4 0 5 -3 -4 -5। পাল্লা কি হচ্ছে, পাল্লা হচ্ছে দেখো 4 3 5 0 -4 -3 -5। এক্ষেত্রেও দেখো ক্ষেত্র আর পাল্লা একই হয়ে যাচ্ছে। এবার 7 এর 5, তাহলে এই শর্তগুলো লিখি যে R5 ইকুয়ালস টু, আগে লিখে নিই যে x - 5 2x - 7 ইমপ্লাইজ যে x হলো 10-এর কম একটি বিজোড় স্বাভাবিক সংখ্যা। দেখো আমরা কি পাচ্ছি, 1 নিয়ে দেখি, যদি x এর ভ্যালু দেখো যদি 1 নেওয়া হয় তাহলে দেখো কি পাচ্ছি আমরা, -4 -5। দেখো তাই তো হচ্ছে, 1 বসাও তাহলে 1 - 5 তাহলে -4 হলো, এখানে 1 বসাও তাহলে 2 × 1 2 -7 তাহলে -5, তাহলে -4 -5 হচ্ছে। আচ্ছা x এর ভ্যালু এবার তোমরা 3 বসিয়ে দেখো, কারণ আমরা x এর ভ্যালু শুধুমাত্র বিজোড় স্বাভাবিক সংখ্যাই নিতে পারবো। x এর ভ্যালু যখন আমরা 3 নিচ্ছি তাহলে -2 -1। যদি আমরা x এর ভ্যালু 5 নিই তাহলে দেখো কি পাচ্ছি, 0,3। যখন আমরা x এর ভ্যালু দেখো যদি 7 নিই, 7 যদি নিই তাহলে দেখো তো কি পাচ্ছি, হ্যাঁ 2 আর 7 2,7 পাচ্ছি। আর ধরো যদি আমরা x এর ভ্যালু 9 নিই তাহলে তো কি পাচ্ছি দেখো 4,11। আচ্ছা এক্ষেত্রে একটা প্রশ্ন হলো যে আমরা x এর ভ্যালু 10-এর কম বলেছে এবং বিজোড় সংখ্যাও বলেছে, তাহলে আমরা x এর ভ্যালু -1 -3 -5 কেন নিলাম না? এর কারণ হলো যে দেখো বলেছে যে x হলো 10-এর কম একটি বিজোড় স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মাইনাস বা নেগেটিভ হতে পারে না। যেগুলো আমরা ব্যবহারিক জীবনে বা যে সংখ্যাগুলোকে বা যে নাম্বারগুলোকে আমরা ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে পারি সেই সংখ্যাগুলোকেই বলা হবে স্বাভাবিক সংখ্যা। তাই আমরা এক্ষেত্রে -1 নিলাম না বা -3 নিলাম না। তো এই হলো আমাদের রিলেশন। এই ক্ষেত্রে আমরা ক্ষেত্র আর পাল্লা কিভাবে বার করব? ক্ষেত্রের ক্ষেত্রে কি হবে, সেট অফ অল ফার্স্ট এলিমেন্টস, দ্যাট ইজ -4 -2 0 +2 and +4। এবং পাল্লা কি হবে, তোমরা নিশ্চয়ই পেরেছো, -5 -1 3 7 11। তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদের কাছে রিকোয়েস্ট যে অঙ্ক করতে করতে আমার আনসার করার আগে তোমরা নিজেরা একবার করে দেখো, তারপর আমার ভিডিও চালিয়ে তোমরা দেখো যে তোমাদের আনসারগুলো সঠিক হয়েছে না ভুল হয়েছে। তাহলে তোমাদের মধ্যে আবিষ্কার করার মানসিকতা বাড়বে এবং অঙ্কটিও বা অঙ্কগুলো আরও বেশি ইন্টারেস্টিং হয়ে উঠবে তোমাদের কাছে। দেখো বলা হচ্ছে যে আর বা রিলেশন এমনভাবে আছে যে x, x² - 31 এবং x হলো 12-র কম একটি মৌলিক সংখ্যা। বারোর কম একটি মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা হলো সেগুলোই যে সংখ্যাগুলোকে শুধুমাত্র সেই সংখ্যা এবং এক দ্বারাই ভাগ করা যায়, অর্থাৎ যে সংখ্যাগুলি শুধুমাত্র সেই সংখ্যা এবং এক দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলোকেই মৌলিক সংখ্যা বলা হয়। যেমন আমি একটা উদাহরণ দিই কয়েকটা, যেমন ধরো 3, যেমন ধরো 5 7 9। 9 কি হবে না? 9 হবে না, কারণ 9কে তো আমরা 3 দিয়েও ভাগ করতে পারি।
তাই 9 মৌলিক সংখ্যা নয়। 10 হতে পারে না? 10ও হতে পারে না, কারণ 10কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 5 দিয়ে ভাগ করতে পারি। 11 কি হতে পারে? একদম 11 হবে, কারণ 11কে শুধুমাত্র আমরা 11 এবং 1 দিয়েই ভাগ করতে পারি, এছাড়া আমরা অন্য আর কোনো সংখ্যা দিয়েই 11কে ভাগ করতে পারি না। সুতরাং এই সংখ্যাগুলি হলো মৌলিক সংখ্যা, তোমরা নিশ্চয়ই জানো। তো অঙ্কে আসি আবার। দেখো বলছে যে এই রিলেশনটি তৈরি করতে হবে যেখানে x এর মান 12 কম একটি মৌলিক সংখ্যা আর 6। তো x এর মান আমি 11 থেকেই শুরু করি। 11 যদি হয় তাহলে দেখো এটা হিসাব করে দেখো যে 11 মানে হচ্ছে 11 স্কোয়ার মানে হচ্ছে 121 মাইনাস 31, সেটা করলে হবে 90। তাহলে এই একটা অর্ডার পেয়ার পেলাম। এরপর আমরা 11-র পরে দেখো আমরা লিখেছিলাম 7, এর মধ্যে আর নেই, তাহলে 7 যদি আমরা বসাই তাহলে দেখো 49 মাইনাস 31 18। নেক্সট আমরা কি পাবো? 5 পাবো। 5 হলে দেখো এটা কি হচ্ছে 25 মাইনাস 31, দ্যাট ইজ -6। এবার দেখো আমরা 3 পেতে পারি। 3 বসাই, 3 দিলে -22 হচ্ছে, 9 মাইনাস 31 -22। এবার আমরা দেখো 2 নিতে পারি, হ্যাঁ এখানে 2ও হবে। দেখো আমরা 2 নিতে পারি, যদি 2 নিই তাহলে আমরা কি পাচ্ছি -27। তাহলে ক্ষেত্র আর পাল্লা বের করার কোনো সমস্যাই থাকার কথা না। তাহলে ক্ষেত্র কি হবে? 11, 7, 5, 3, 2 এবং পাল্লা কি হবে? পাল্লা হবে 90, 18, -6, -22 এবং -27। দেখো বলা হচ্ছে যে আর একটা রিলেশন যে x, y সাজ দ্যাট x একটি পূর্ণ সংখ্যা এবং mod x লেস দেন 3 এবং y ইকুয়ালস টু mod of x minus 3। এই অঙ্কটা দেখো বহু বিকল্পর ক্ষেত্রে আমি প্রশ্ন নম্বর 8 নম্বরে এই অঙ্কটা সমাধান করে দিয়েছিলাম। তোমরা আমার আগের ভিডিও দেখে এই অঙ্কটি দেখে নাও। এস একটা রিলেশন এমনভাবে আছে যে x, y such that x, y belongs to ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা এবং x plus 3y equals to 12। এরকম অঙ্ক আমরা একটু আগেই করেছি, আবার একটু দেখছি। তাহলে x plus 3y equals to 12, তাহলে y এর ভ্যালু কি হবে? 12 মাইনাস x আপন 3। তো আমরা আবার x আর y এর ভ্যালু বের করার চেষ্টা করি। দেখো x এর ভ্যালু যদি আমি 3 বসাই তাহলে দেখো y এর ভ্যালু কি পাচ্ছি? 3 পাচ্ছি। x এর ভ্যালু তুমি 6 বসাও, তাহলে y এর ভ্যালু আমি 2 পাচ্ছি। x এর ভ্যালু যদি 9 বসানো হয় তাহলে y এর ভ্যালু আমি 1 পাচ্ছি। x এর ভ্যালু যদি আমি 12 বসাই তাহলে y এর ভ্যালু আমি 0 পাচ্ছি। দেখো y এর ভ্যালু কি 0 হতে পারে? হবে না। আমি ইচ্ছা করেই ভুলটা লিখেছিলাম যাতে তোমাদের স্ট্রাইক করতে বা স্ট্রাইক করাতে সুবিধা হয় বা বোঝাতে সুবিধা হয়। দেখো 0 ডাজ নট বিলংস টু ন্যাচারাল নাম্বার। 0 স্বাভাবিক সংখ্যা নয়, তাই আমি x এর ভ্যালু 12 বসাতে পারবো না। সুতরাং এই অর্ডার পেয়ারটাই হবে না, কারণ y এর ভ্যালু এবং x এর ভ্যালু দুটোই স্বাভাবিক সংখ্যা হতে হবে। এক্ষেত্রে x এর ভ্যালু তো স্বাভাবিক সংখ্যা রয়েছে 12, সেটা মানছি, কিন্তু সেই সঙ্গে এটাকে করতে গেলে y এর ভ্যালু দেখো 0 চলে আসছে, কিন্তু 0 ডাজ নট বিলংস টু ন্যাচারাল নাম্বার। সুতরাং আমরা এই অর্ডার পেয়ারটি নিতে পারবো না। তাহলে আমরা রিলেশনটি কি পাচ্ছি? তাহলে রিলেশনটা পাচ্ছি 3,3, 6,2, 9,1। এবার চটপট আমরা ক্ষেত্র আর পাল্লা বের করে ফেলি, খুব ইজি। 3, 6, 9 ক্ষেত্র, পাল্লা কি হবে? পাল্লা হচ্ছে 3, 2, 1।
দেখো বলা হয়েছে যে একটি সমতুল্যতা সম্বন্ধের সংজ্ঞা দাও। তো সমতুল্যতা সম্বন্ধ আমি আগের ভিডিওগুলোতে তোমাদেরকে বুঝিয়েছি খুব ভালো করে। আমি তবু একটু বলে দিচ্ছি। দেখো, যে সম্বন্ধের মধ্যে সসম, প্রতিসম এবং সংক্রমণ এই তিন প্রকার সম্বন্ধেরই বৈশিষ্ট্য বিদ্যমান বা বর্তমান, সেই প্রকার সম্বন্ধটিকে সমতুল্যতা সম্বন্ধ বলে। অর্থাৎ যে সম্বন্ধের মধ্যে বা যে সম্বন্ধটি কে আমরা সসমও বলতে পারি, প্রতিসমও বলতে পারি এবং সংক্রমণও বলতে পারি, সেই সম্বন্ধটিকেই সমতুল্যতা সম্বন্ধ বলা হয়। আমরা 8-এর সেকেন্ড পার্টটা দেখার চেষ্টা করি। দেখো বলা হয়েছে যে দেখাও যে কোনো সমতলে অঙ্কিত ত্রিভুজ সমূহের সেটের উপর সদৃশতা সম্বন্ধ একটি সমতুল্যতা সম্বন্ধ। আমি লিখছি যে মনে করি কোনো সমতলে অঙ্কিত কোনো সমতলে অঙ্কিত ত্রিভুজ সমূহের সেট ডেল। কোনো সমতলে অঙ্কিত ত্রিভুজ সমূহের সেট ডেল। ডেলের উপর আর এরূপভাবে সংজ্ঞাত, তোমরা লিখে নাও, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। ডেলের উপর আর এরূপভাবে সংজ্ঞাত যে del 1 del 2 belongs to R. That implies del 1 or del 2 পরস্পরের সঙ্গে ক্ষেত্রে বা পরস্পর সদৃশ বা সিমিলার সব del 1 del 2 belongs to del। আর সম্বন্ধটি সসম হবে কিনা তাহলে সেটা আমরা দেখার চেষ্টা করি। তো আর সম্বন্ধটি সসম হবে কারণ প্রত্যেকটা ত্রিভুজ তার নিজের সঙ্গে সদৃশ হবে। অর্থাৎ del 1 del 1 belongs to R। কেন? কারণ প্রত্যেক ত্রিভুজ তার নিজের সঙ্গে সদৃশ বা সিমিলার হবে। সুতরাং আর সম্বন্ধটি সসম হবে। ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা ডেল এটা সমস্ত ত্রিভুজ সমূহের সেট নিয়েছি, যে সমস্ত যে সেটের মধ্যে del 1 del 2 এমনভাবে আছে যে del 1 del 2 পরস্পর সদৃশ। এখন এই রিলেশনটি সসম হবে কারণ এখানে del 1 del 1 এই যে অর্ডার্ড পেয়ার এইগুলো বর্তমান, কারণ প্রত্যেক ত্রিভুজ তার নিজের সঙ্গে সদৃশ হবে, সুতরাং সম্বন্ধটি সসম হবে। এইবার আমরা প্রতিসমতা চেক করি, যেটা এই সম্বন্ধটি প্রতিসম হচ্ছে কিনা। দেখো del 1 del 2 এটা ধরে নাও, যদি আমি পার্ট 2 করি, প্রতিসমতার পরীক্ষা করি, তাহলে এটা ধরো del 1 del 2 belongs to R। এক্ষেত্রে দেখো del 1 del 2 সঙ্গে সদৃশ। আমি তো ঘুরিয়ে এটাও বলতে পারি যে del 2 তো del 1 এর সঙ্গে সদৃশ। সুতরাং রিলেশনের মধ্যে del 2 del 1 ও বিলং করবে। আবার বলছি, দেখো del 1 del 2 belongs to R, এই কথার মানে হলো যে del 1 del 2 সঙ্গে সম্পর্কযুক্ত বা সদৃশ।
ঠিক উল্টোভাবেও তো আমি বলতে পারি যে ডেল টু ডেল ওয়ানের সঙ্গে সদৃশ। তাই যদি হয় তাহলে আমি ডেল টু কমা ডেল ওয়ানও লিখতে পারি, এই অর্ডার পেয়ারটি নিতে পারি। সুতরাং যেহেতু ডেল ওয়ান ডেল টু বিলংস টু আর, ঠিক একই রকমভাবে এর ইমেজটাও রয়েছে, অপোজিট ইমেজ, সেটা কীরকম, ডেল টু ডেল ওয়ান, সেটাও বিলংস টু আর। সুতরাং এই সম্বন্ধটিকে আমি প্রতিসমূহ বলতে পারি। এইবার আমরা চেক করে দেখি যে এই সম্বন্ধটি সংক্রমণ হচ্ছে কিনা। তো ধরা যাক যে ডেল ওয়ান ডেল টু বিলংস টু আর এবং ডেল টু ডেল থ্রি বিলংস টু আর। এর মানে হলো যে ডেল ওয়ান, দেখো ডেল ওয়ান ডেল টু বিলংস টু আর মানে হচ্ছে যে ডেল ওয়ান ডেল টু এর সঙ্গে সদৃশ। আবার ডেল টু কমা ডেল থ্রি এটা থাকার মানে হলো যে ডেল টু ডেল থ্রির সঙ্গে সদৃশ। তো দেখো ডেল ওয়ান ডেল টুর সঙ্গে সদৃশ, আবার ডেল টু ডেল থ্রির সঙ্গে সদৃশ। সুতরাং আমি কি বলতে পারি না যে ডেল ওয়ান ডেল থ্রির সঙ্গে সদৃশ? নিশ্চয়ই বলতে পারি। সুতরাং ডেল ওয়ান ডেল থ্রির সঙ্গে সদৃশ। তাই যদি হয় তাহলে তো আমি এটাও বলতে পারি যে ডেল ওয়ান ডেল থ্রি বিলংস টু রিলেশন আর। এর অর্থ হলো ডেল ওয়ান ডেল টু যদি বিলংস টু আর হয় এবং ডেল টু ডেল থ্রি বিলংস টু আর হয়, তাহলে সংক্রমণ হতে গেলে ডেল ওয়ান ডেল থ্রি বিলংস টু আর হতে হবে, এবং সেটাই দেখো এখানে আমরা প্রমাণ করলাম যে ডেল ওয়ান ডেল থ্রি বিলংস টু আর। সুতরাং এই সম্বন্ধটিকে আমরা সংক্রমণও বলতে পারি। যেহেতু আর সম্বন্ধ ডেলের উপরে সসম, প্রতিসম এবং সংক্রমণ তিন রকমই হচ্ছে, সমতুল্যতা সম্বন্ধ। ক্ষেত্রে বলা হচ্ছে যে এ একটা সেট আছে যার এলিমেন্টসগুলো এ বি সি। লিখি আমরা যে এ একটা সেট আছে যার এলিমেন্টসগুলো হলো এ কমা বি কমা সি। তো সেটের উপর আর সম্বন্ধ এমনভাবে সংজ্ঞাত করো যাতে সম্বন্ধটি সসম কিংবা প্রতিসম বা সংক্রমণ না হয়। তো দেখো আমরা যদি এ বি নিলাম আর ধরো আমরা কি নিতে পারি, বি সি নিলাম, তাহলে দেখো এই ক্ষেত্রে সম্বন্ধটি সসম নয়, কারণ এ কমা এ এই ফর্মে নেই, তাই রিফ্লেক্সিভ বা সম হলো না। এবার দেখো এ কমা বি, বি কমা সি নেই, আবার সরি এ কমা বি আছে, বি কমা এ নেই, আবার দেখো বি কমা সি আছে, সি কমা বি নেই। সুতরাং যেহেতু এদের রিভার্স ইমেজগুলো নেই, তাই আমি এই রিলেশনটিকে প্রতিসম বলতে পারছি না। আবার দেখো এ কমা বি আছে, বি কমা সি আছে, সংক্রমণ হতে গেলে এ সি থাকতে হবে। এ সি এই অর্ডার পেয়ারটি না থাকার জন্য এই সম্বন্ধটিকে আমি সংক্রমণও বলতে পারছি না। সুতরাং এটি এমন একটি সম্বন্ধ যা সসমও নয়, প্রতিসমও নয় বা সংক্রমণও নয়। দেখো বলা হচ্ছে যে মনে করো এ একটা সেট যার এলিমেন্টসগুলো 1 2 3। তোমরা একটু লিখে নি, এ একটা সেট যার এলিমেন্টসগুলো 1 2 3 এবং এর উপর আর একটা সম্বন্ধ দেখো দেওয়া আছে, তাতে দেখো 1,1 2,3 3,3 দেওয়া আছে। একটি সম্বন্ধ আছে, এই আর এর সঙ্গে সবচেয়ে কম এবং সবচেয়ে বেশি সংখ্যক ক্রমিক জোড় সমূহ যোগ করো যাতে পরিবর্তিত সম্বন্ধ দুটির প্রত্যেকটি সমতুল্যতা সম্বন্ধ হয়। তো এই ক্ষেত্রে আমাকে সমতুল্যতা সম্বন্ধ তৈরি করতে হবে এই আর রিলেশনটিতে সব থেকে কম ক্রমিক জোড় ব্যবহার করে এবং সব থেকে বেশি ক্রমিক জোড় ব্যবহার করে। প্রথমে দেখো সমতুল্যতা হতে গেলে
এই রিলেশনটিকে প্রথমে সসম হতে হবে, তো এটাকে প্রথমে সসম বানানোর চেষ্টা করি। দেখো এলিমেন্টস আছে 1 2 3, তাহলে সসম হতে গেলে প্রত্যেকটি এলিমেন্টসের ডাবলেটস ফর্মে রাখতে হবে। দেখো 1 1 আছে, 3 3 আছে, 2 2 নেই, তাহলে প্রথমেই যেটা করি সেটা 2 2টা নিয়ে আসি। তাহলে 1 1 2 2 3 3, এখানে 2 3 ছিল, আমি 2 3 লিখে দিলাম। এবার দেখো এত অবধি এই রিলেশনটি সসম হয়ে গেল। এবার প্রতিসমতা চেক করি। দেখো 1 1 এর উল্টো 1 1, 2 2 এর উল্টো 2 2, 3 3 এর উল্টো 3 3, 2 3 এর উল্টোটা দেওয়া নেই, তাই আমাকে প্রতিসম করতে গেলে অবশ্যই 3 2 এই অর্ডার পেয়ারটি রাখতে হবে। রেখে দিলাম। তাহলে দেখো এই পর্যন্ত এই রিলেশনটি সসম এবং প্রতিসমতার দুটোরই শর্ত সিদ্ধ করছে। এবার আমি এই রিলেশনটি সংক্রমণ হচ্ছে কিনা চেক করে দেখি। দেখো 1-এ শেষ হয়েছে, 1 থেকে শুরু হয়নি, সুতরাং এটা এখনো পর্যন্ত সংক্রমণ বলতে পারি। 2-তে শেষ হয়েছে, এখানে 2-তে শুরু হয়েছে, তাহলে দেখো 2 3 কি আছে, হ্যাঁ দেখো এখানে 2 3 আছে, সুতরাং আমি এখনো পর্যন্ত সংক্রমণ বলতে পারি। 3-তে শেষ হয়েছে, এখানে 3-তে শুরু হয়েছে, তাহলে 3 2 কি আছে, হ্যাঁ 3 2 আছে, সুতরাং এখনো পর্যন্ত এটা সংক্রমণ। আচ্ছা, এটা 2 3 আছে, এখানে 3-তে শেষ হয়েছে, এখানে 3-তে শুরু হলো, তাহলে 3 3 গেল, তাহলে 2 2 কি আছে, হ্যাঁ দেখো এখানে 2 2 আছে। আচ্ছা, এখানে দেখো বা 3-তে শেষ, এখানে 3-তে শুরু, তাহলে 2 3 কি আছে, হ্যাঁ দেখো এখানে 2 3 আছে। ঠিক আছে, তাহলে এখনো পর্যন্ত এটা সংক্রমণ। এখানে দেখো 2-তে শেষ, এখানে 2-তে শুরু, তাহলে 3 2 কি আছে, হ্যাঁ দেখো এখানে 3 2 আছে। সুতরাং এই সম্বন্ধটি সসম, প্রতিসম এবং সংক্রমণ তিনটেই হচ্ছে। সুতরাং এই রিলেশনটিকে মিনিমাম আমাকে এই ক্রমিক জোড় আর এই ক্রমিক জোড়টি যোগ করে আমি এই সম্বন্ধটিকে সমতুল্যতা সম্বন্ধ তৈরি করতে পারলাম। এটা গেল সবচেয়ে কম ক্রমিক জোড় ব্যবহার করে সমতুল্যতা তৈরি করা। এবার আমি সব থেকে বেশি ক্রমিক জোড় ব্যবহার করে এই রিলেশনটিকে সমতুল্যতা বানানোর চেষ্টা করি। তো দেখো আমি রিলেশনটিকে আবারও 1 1 2 2 3 3 ফর্মে নিয়ে আসলাম এবং ছিল কি 2 3। এইবার দেখো আমি 3 2 তো আমাকে আনতেই হবে, আমি 1 2 নিতে পারি, করে দেখি। 1 2 নিলে আমি এটাকে আবার 2 1 করতে হবে, কারণ প্রতিসম করতে গেলে 3 1 যদি নিই তাহলে আমাকে আবার 1 3 নিতে হবে। এই ক্ষেত্রে দেখো 1 1 2 2 3 3 এই তিনটেরই ডাবলেটস আছে। সেই ক্ষেত্রে এই সেটের প্রত্যেকটা এলিমেন্টস ডাবলেট থাকার ফলে এই সম্বন্ধটি প্রথমে সসম হলো, এটা প্রমাণিত হলো যে সসম হয়ে গেছে। এবার প্রতিসম আছে কি না দেখি। 1 1 এর উল্টো 1 1, 2 2 এর উল্টো 2 2, 3 3 এর উল্টো 3 3, 2 3 3 2, 1 2 2 1, 3 1 1 3। সুতরাং এখনো পর্যন্ত এটা প্রতিসম এবং সসম দুটোই হলো। এবার আমরা চেক করে দেখি যে সংক্রমণ হলো কিনা। দেখো 1-এ শেষ, 1-এ শুরু কোথায় হয়েছে, দেখো এখানে শেষ হয়েছে, এখানে শুরু হয়েছে, তাহলে 1 2 কি আছে, হ্যাঁ দেখো এখানে 1 2 আছে। এখানে দেখো আবার 1-এ শুরু হয়েছে, এখানে 1-এ শেষ হয়েছে, তাহলে 1 3 কি আছে, হ্যাঁ দেখো এখানে 1 3 আছে। সুতরাং এখনো পর্যন্ত এটা সংক্রমণ। এবার দেখো এখানে 2-তে শেষ হয়েছে, এখানে 2-তে শুরু হয়েছে, তাহলে 2 3 কি আছে, হ্যাঁ দেখো এখানে 2 3 আছে। আচ্ছা, আর কোথায় 2 দিয়ে শুরু হয়েছে, দেখো এখানে 2 দিয়ে শুরু হয়েছে, তাহলে 2 1 কি আছে, 2 1 আছে। তাহলে এখনো পর্যন্ত এটা সংক্রমণ। এটা 3-তে শেষ, এটা 3-তে শুরু, তাহলে 3 2 কি আছে, হ্যাঁ এখানে 3 2 আছে। এখানে 3-তে শেষ, এখানে 3-তে শুরু, তাহলে 3 1 কি আছে, হ্যাঁ এখানে 3 1 আছে। তাহলে 3 3 পর্যন্ত এটা সংক্রমণ হলো। আবার দেখো এখানে দেখো 3-তে শেষ, এখানে 3-তে শুরু, তাহলে 2 2 কি আছে, হ্যাঁ এখানে 2 2 আছে। 3-তে শেষ, 3-তে শুরু, 2 3 কি আছে, হ্যাঁ এখানে 2 3 আছে। সুতরাং 2 3 এই অর্ডার পেয়ার পর্যন্ত এটা সংক্রমণ এখনো পর্যন্ত হয়েছে। আচ্ছা, এবার দেখো এখানে 2-তে শেষ, এখানে 2-তে শুরু, তাহলে 3 2 কি আছে, হ্যাঁ দেখো এখানে 3 2 আছে। আবার দেখো এখানে 2-তে শেষ, এখানে 2-তে শুরু, তাহলে 3 1 কি আছে, হ্যাঁ দেখো এখানে 3 1 আছে। তাহলে 3 2 অবধি আমরা বলতে পারি যে এই রিলেশনটি এখনো পর্যন্ত ট্রানজিটিভ বা সংক্রমণ। এবার দেখো এই অর্ডার পেয়ারের ক্ষেত্রে এখানে দেখো 2-তে শেষ হয়েছে, এখানে 2-তে শুরু হয়েছে,
তাহলে 1 2 কি আছে? হ্যাঁ দেখো এখানে 1 2 আছে। আবার দেখো এখানে 2 তে শেষ হয়েছে, এখানে 2 তে শুরু হয়েছে, তাহলে 1 3 কি আছে? হ্যাঁ দেখো এখানে 1 3 আছে। দেখো এখানে 2 তে শেষ হয়েছে, এখানে 2 তে শুরু হয়েছে, তাহলে 1 1 কি আছে? হ্যাঁ দেখো এখানে 1 1 আছে। সুতরাং 1 2 এই অর্ডার পেয়ার পর্যন্ত আমরা বলতে পারি যে এই রিলেশনটি ট্রানজিটিভ বা সংক্রমণ। এবার 2 1 এই অর্ডার পেয়ারের ক্ষেত্রে দেখি, এখানে 1 এ শেষ হয়েছে, এখানে 1 এ শুরু হয়েছে, তাহলে 2 1 কি আছে? হ্যাঁ দেখো এখানে 2 1 আছে। আবার দেখো এখানে 1 এ শেষ হয়েছে, এখানে 1 এ শুরু হয়েছে, তাহলে 2 3 কি আছে? হ্যাঁ দেখো এখানে 2 3 আছে। সুতরাং এত অবধিও আমরা বলতে পারি যে রিলেশনটি বা সম্বন্ধটি সংক্রমণ। এবার 3 1 এর ক্ষেত্রে দেখি, এখানে দেখো 1 এ শেষ হয়েছে, এখানে 1 এ শুরু হয়েছে, তাহলে 3 1 কি আছে? হ্যাঁ দেখো এখানে 3 1 আছে। আবার দেখো এখানে 1 এ শেষ হয়েছে, এখানে 1 এ শুরু হয়েছে, তাহলে 3 2 কি আছে? হ্যাঁ দেখো এখানে 3 2 আছে। আবার দেখো এখানে 1 এ শেষ হয়েছে, এখানে 1 এ শুরু হয়েছে, তাহলে 3 3 কি আছে? হ্যাঁ দেখো এখানে 3 3 আছে। সুতরাং 3 1 পর্যন্ত আমরা বলতে পারি যে এই সম্বন্ধটি সংক্রমণ। এবার লাস্ট এটার ক্ষেত্রে দেখি, 1 3 এর ক্ষেত্রে দেখি, দেখো এখানে 3 তে শেষ হয়েছে, এখানে 3 তে শুরু হয়েছে, তাহলে দেখো 1 3 কি আছে? হ্যাঁ দেখো এখানে 1 3 আছে। আবার দেখো এখানে 3 তে শেষ, এখানে 3 তে শুরু, তাহলে 1 2 কি আছে? হ্যাঁ দেখো এখানে 1 2 আছে। আবার দেখো এখানে 3 তে শেষ, এখানে 3 তে শুরু, তাহলে দেখো 1 1 কি আছে? হ্যাঁ দেখো এখানে 1 1 আছে। এই রিলেশনটি সংক্রমণ হচ্ছে যেহেতু আমরা দেখেছি যে এই রিলেশনটির মধ্যে সসম, প্রতিসম এবং সংক্রমণ এই তিনটির বৈশিষ্ট্যই বিদ্যমান বা বর্তমান। সুতরাং এই রিলেশনটি সমতুল্যতা সম্বন্ধ। এবার আমরা 11 নম্বর অঙ্কটা দেখি। দেখো বলা হয়েছে যে মনে করো T1 T2 ও T3 তিনটি সমকোণী ত্রিভুজ যাদের বাহু তিনটি যথাক্রমে 3 4 5 5 12 13 এবং 6 8 10। T1 T2 ও T3 ত্রিভুজ তিনটির মধ্যে কারা সম্বন্ধযুক্ত? অঙ্কটা ছোট কিন্তু খুবই কনসেপচুয়াল, তোমরা দেখো। তো প্রথমে আমি T1 এই যে ত্রিভুজটা, এর বাহু তিনটি আমি এইভাবে লিখে নিচ্ছি। দেখো 3 4 5, দেখো এই ফরম্যাটে দেওয়া আছে। T2 ত্রিভুজটার বাহুগুলো দেখো 5 12 এবং 13। এখানে 5 12 13 3 4 5 এগুলো কিন্তু শুধুমাত্র একটা একটা সংখ্যা নয়, এগুলোকে একটা মাপ, এর একক দেয়া হয়নি। এই এককগুলো যদি তোমরা সেন্টিমিটার দিতে চাও তাহলে সেন্টিমিটার, মিটার দিতে চাইলে মিটার, ঠিক আছে, বা ডেসিমিটার দিতে চাইলে ডেসিমিটার হবে। এখানে ত্রিভুজগুলোর মাপের বা বাহুগুলোর একক দেয়া হয়নি। এবং T3 দেখো, T3 বাহুগুলো দেখো, সেটা হচ্ছে 6 8 10 বা 6 8 10। এখন বলা হয়েছে যে এই ত্রিভুজ তিনটের মধ্যে কারা কারা সম্বন্ধযুক্ত। T1 আর T3 মধ্যে একটা সম্বন্ধ আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে যে T1 T3 ত্রিভুজ দুটি সমতুল্যতা সম্বন্ধযুক্ত হবে। কেন হবে দেখো, কারণ T1 ও T3 ত্রিভুজ দুটির বাহুগুলির সাংখ্যমান পরস্পর সমানুপাতে পরিবর্তিত হচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা করি। দেখো যে T1 upon T3 যদি করি তাহলে দেখো 3/6 ইকুয়ালস টু 4/8 ইকুয়ালস টু 5/10। দেখো প্রত্যেকটির অনুপাত সমান, অর্থাৎ T1 আর T3 এদের বাহুগুলি সমানুপাতে পরিবর্তিত হচ্ছে। তাই সাইড 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 অর্থাৎ বাহু 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 শর্ত দ্বারা T1 ও T3 ত্রিভুজ দুটি সদৃশ হচ্ছে। T1 ও T3 ত্রিভুজ দুটি সদৃশ হচ্ছে। এবং তোমরা জানো যে সদৃশতা সম্বন্ধটি, এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, তোমরা জেনে নাও, তোমাদের ভবিষ্যতে আরো কাজে লাগবে। সদৃশতা সম্বন্ধটি আমি লিখে দিচ্ছি, একটি সমতুল্যতা সম্বন্ধ প্রকাশ করে। সুতরাং এক্ষেত্রে দেখা গেল যে T1 ও T3 এই ত্রিভুজ দুটি সদৃশ হওয়ার কারণে
T1 ও T3-র মধ্যে যে সম্বন্ধটি আমরা পাবো সেই সম্বন্ধটি হবে সমতুল্যতা সম্বন্ধ।